আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শেষ হয় 2013 হিসেবে অভিহিত হবে এক দ্বারা। দুই ধারার সংজ্ঞাসমূহ: আইনের সাথে সংঘাতে জড়িত শিশু, আর একটা হলো আইনের সংস্পর্শে আসা শিশু। তাহলে আইনের সংঘাতে কারা? যারা অপরাধের দায়ে অভিযুক্ত হয়, যারা এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে কি অভিযোগ হয়েছে যাদের বিরুদ্ধে, এরকম শিশু। আচ্ছা, এক মিনিট। তাহলে সংঘাতে আর সংস্পর্শে দুইটা শব্দের ভিতরে পার্থক্য কি? সংস্পর্শে হলো সাক্ষী দিতে আসছে অথবা সে ভিকটিম, এরকম। হ্যাঁ, আর সংঘাতে জড়িত হলো সে আপনার বিচার করার জন্য, মানে সে আপনার বাদী, তাই না? অথবা তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে বা বিচারে দোষী হয়েছে, এরকমদেরকে বলা হবে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু। আর বর্ধিত পরিবারের ক্ষেত্রে বাবা মা ভাই বোন ছাড়া বাকি যা আছে সব বর্ধিত পরিবারের সদস্য। আর একটা বিষয় বলছিলাম, যদি শিশুর সংজ্ঞা আসে অথবা প্রবেশন কর্মকর্তার সংজ্ঞা আসে, কোনো টিকা আসাবে, তাহলে সাথে দুই ধারাগুলো ব্যবহার করবে, 4-এর সাথে এবং 5-এর সাথে। 3 ধারা হলো এই আইনকে প্রাধান্য দিতে হবে, অন্য আইনে যাই থাকুক না কেন এই আইনটাকে প্রাধান্য দিতে হবে, এই আইনের বিধানগুলো প্রযোজ্য হবে। 18 বছরের নিচে বা 18 বছর পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত যারা আছে তারা সবাই শিশু আইন অনুসারে কি হবে? শিশু হিসেবে গণ্য হবে। 5 হলো প্রবেশন কর্মকর্তা। প্রত্যেক জেলায়, উপজেলায়, মহানগর এলাকায় এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিযুক্ত হবে, 5-এর 1। 2 হলো এই আইন হওয়ার আগে যারা প্রবেশন কর্মকর্তা হিসেবে ছিল তারা এই আইনে নিযুক্ত প্রবেশন কর্মকর্তা হিসেবে গণ্য হবে, এইভাবে কার্যক্রম করবে। প্রবেশন কর্মকর্তা নিযুক্ত না হলে সেই ক্ষেত্রে জেলা বা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বা সমমান পদমর্যাদার অফিসার যারা আছেন তারা কি করবে? এই দায়িত্ব প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবে। শিশুকে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্যগুলোকে এখানে 4টা ভাগের আলোচনা আছে, আপনার 3টা অংশ লিখতে পারলেই হবে। থানায় নিয়ে আসলে কি করবে, কোর্টে বা আদালতে নিয়ে আসলে কি করবে, আর এটা কোথায়, কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ করলে কি করা হবে। এটা আংশিকভাবে মনে রাখলে হবে। এগুলো থানায় নিয়ে আসলে কেন আনা হয়েছে জানবে, তাই না? তারপরে শিশুর বিরুদ্ধে অভিযোগ বা কার্যধারা সম্পর্কে পুলিশের সাথে সমন্বয় সাধন করবে। তারপরে হলো শিশুর কাছে উপস্থিত হবে, শিশুর সাথে দেখা সাক্ষাৎ করবে, তাকে আশ্বস্ত করবে, তার পরিবারের সদস্যদেরকে জানাবে, তার জামিনের ব্যবস্থা করার প্রয়োজন হলে জামিনের ব্যবস্থা করবে, নাহলে বিকল্প পন্থার ব্যবস্থা ইত্যাদি। আর কোর্টে হাজির হলে সাথে সাথে শিশুর কাছে যাবে, তাকে সঙ্গ প্রদান করবে। এখানেও তার আপনার শিশুর জন্য যে একটা আপনার কি আছে, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন, এটা প্রস্তুত করবে। তারপরে হলো জেলা আইনগত সহায়তা কমিটির সহায়তা নেবে, আর অন্যান্য সংস্থা, যে আইনগত সহায়তা সংস্থা আছে, তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা শিশুর পক্ষে কি করবে? গ্রহণ করবে। শিশু আইনের এরপরে হলো প্রত্যয়িত প্রতিষ্ঠানে শিশুর জন্য পৃথক পৃথক নথি সংরক্ষণ করবে, নিয়মিত বিরুদ্ধে শিশুর সাথে দেখা সাক্ষাৎ করবে, তারপরে শিশুর সাথে শিশু সুলভ বন্ধু সুলভ আচরণ করবে, তার প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা সঠিকভাবে হচ্ছে কিনা এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবে, পরিবার তার প্রতি সঠিক দায়িত্ব পালন করতেছে কিনা, প্রতিষ্ঠান তার প্রতি দায়িত্ব পালন করতেছে কিনা সেই বিষয়গুলোর দিকে কি করবে? লক্ষ্য রাখবে ইত্যাদি। যত সংক্ষেপে লেখা যায় আর কি। শিশু আইনের 7 ধারা, 8 ধারা, 9 ধারা এগুলো এমসিকিউ পরীক্ষার জন্য। হ্যাঁ, যে ফোনে তোমার দরকার নাই সেরকম একটা লক খুলে দিতে বলছে আম্মু। হুম, এক মিনিট। তাহলে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের কে হবে? চেয়ারম্যান কে হবে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের? মনে আছে?
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, তাই না? এগুলো এমসিকিউ, এগুলো নিয়ে তো চাপ নেওয়ার দরকার নেই। আর জেলা শিশু কল্যাণ বোর্ডের জেলা ম্যাজিস্ট্রেট। 8, 9 উপজেলা হলো উপজেলা নির্বাহী অফিসার। আর 10 হলো এদের কমিটির মেয়াদ 2 বছর। 11 হলো সভা, জাতীয় হলো 6 মাসে একটা হবে। আর জেলা 4 মাসে, উপজেলা 3 মাসে একটা কমিটির সভা কি হবে, অনুষ্ঠিত হবে। 11 হলো উপদেষ্টা। তাহলে উপদেষ্টা কে নিযুক্ত করবেন? উপদেষ্টা জেলা এবং উপজেলা যে উপদেষ্টা হবে, কে নিযুক্ত করবেন? জেলাতে স্পিকার মনোনীত। হ্যাঁ, স্পিকার মনোনীত একজন সংসদ সদস্য হবে। তবে প্রাধান্য দিতে হবে কোন সংসদ সদস্যদেরকে? এখানে যে সবচেয়ে সিনিয়র, সে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হয়েছে তাকে, নাকি মহিলা সদস্যকে? মহিলা সদস্যকে। আর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা হবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের প্রত্যেকটা থানায় একটি করে শিশু বিষয়ক ডেস্ক গঠন করবেন, তাই না? যাদেরকে সাব ইন্সপেক্টর থেকে উপরের পদমর্যাদার অফিসার যারা আছে তারা এদের দায়িত্ব গ্রহণ করবেন বা দায়িত্ব প্রদান করবেন। তবে নারী সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে কি করতে হবে, এখানে অগ্রাধিকার দিতে হবে। আর এই ধরনের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বলা হবে কি অফিসার? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। ধারা হলো 13 ধারা। 14 ধারা পারবেন না, এটা গুরুত্বপূর্ণ কিন্তু। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্যগুলো কি? তাহলে শিশু বিষয়ক প্রত্যেক মামলার জন্য পৃথক পৃথক নথি বা রেজিস্টার সংরক্ষণ করতে হবে। এটা হলো ক। খতে গিয়ে হলো 5টা কথা। প্রবেশন কর্মকর্তাকে জানানো, পিতা মাতা বা অভিভাবক বা আইনজীবীকে জানানো, আর এটা হলো তার মানসিক পরিষেবা, আর এটা হলো চিকিৎসা, আর এটা হলো মৌলিক অধিকার। ঠিক আছে, এই বিষয়গুলো নিশ্চিত করা। গতে গিয়ে হলো তার কি করতে হবে, বয়স নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, জন্ম নিবন্ধন বা প্রয়োজনীয় যা দরকার। এরপরে হলো আপনার এই মর্মে একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হয় মাইনর একটা প্রশ্ন। এই বাল্যবিবাহ আইনের আহ, কত ধারা? 12 ধারা মনে হয় খুব সম্ভবত, নাকি? 12 ধারা না? 12 ধারাতে হবে যে আপনার বয়স নির্ধারণে আপনার প্রাসঙ্গিক দলিলগুলো কি কি। হ্যাঁ, বাল্যবিবাহ এটা একাধিকবার হয়েছে প্রশ্ন, কনস্টেবল থেকে এএসআই পদে, এএসসি থেকে সাব ইন্সপেক্টর পদে, যে আসলে যে বাল্যবিবাহ বলতেছেন, বাল্যবিবাহের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক আছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কত বছর? 21 বছর। আর মেয়েদের ক্ষেত্রে 18 বছর পূর্ণ, এরকম। তাহলে আসলে তার 21 বছর হলো কিনা, 18 বছর হলো কিনা, এটার জন্য কি কি দলিল, কিছু আইনগত দলিল আছে, তাই না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, তারা জুনিয়র বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তারপরে হলো আপনার পাসপোর্ট, হ্যাঁ, এগুলো আইনগত দলিল হিসেবে কি হবে, গণ্য হবে। এরপরে ঘতে কি করতে হবে, তার জামিন, অথবা জামিন না হলে কোনো বিকল্প পন্থায় কি করতে হবে, ফেরতের ব্যবস্থা করতে হবে। এটা হলো কততে? ঘ। উমতে কি করতে হবে, যদি জামিন বিকল্প পন্থার ব্যবস্থা না থাকে তাহলে কি প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণের ব্যবস্থা, নাকি? এরপরে হলো কোথায় ছিলাম, যে বিকল্প পন্থা জামিন। হ্যাঁ, এটা হলো ঘ। উমতে হলো কি করতে হবে, নিরাপদ হেফাজতে প্রেরণ করতে হবে। ছতে হলো শিশু সম্পর্কিত মামলার নথি বা প্রতিবেদন প্রত্যেক মাসে দিতে হবে। কোথায় কোথায় মনে আছে? প্রবেশন কর্মকর্তাকে, পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ অধিদপ্তরে, জেলা আইনগত সহায়তা কমিটির কাছে কি করতে হবে, প্রদান করতে হবে। বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য পদ্ধতি কি করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। 15 ধারা হলো আলাদাভাবে চার্জশিট ফাইনাল রিপোর্ট দিতে হবে, এবং তার এই বিষয়ে বিচারের জন্য আলাদাভাবে এগুলো কি করতে হবে, গ্রহণও করতে হবে। 15-1-2। 15 হলো যখন বিচার এটা পাওয়ার পর, বিচারে পাওয়ার পরে এটা শিশু হলে শিশু আদালতে প্রেরণ করতে হবে। আর বয়স্কদের জন্য হলো প্রাপ্তবয়স্কদের আদালতে প্রেরণ করতে হবে। এই সম্পর্কে পাবলিক প্রসিকিউটরকে কি করতে হবে, রিপোর্ট দিতে হবে। হ্যাঁ, শিশু আইনের 16 ধারার আলোচনার বিষয়বস্তু হলো বাংলাদেশে প্রত্যেক জেলা সদরে একটা করে কি করবে, শিশু আদালত থাকবে, তাই নাকি? 16-1 ধারা। 2 হলো যে নারী শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল, এটাই শিশু আদালত হিসেবে কি হবে, গণ্য হবে, তাই না? শিশু আইনের 16 ক ধারা।
দুই ধারা। তবে কোনো এলাকায় যদি এটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কোথায় বিচার কার্যক্রম হবে? জেলা, জেলার যে জেলা দায়রা জজ সেখানে এটা শিশু আদালত হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এতটুকু মনে রাখলে হবে, পরবর্তী অংশ মনে না রাখলে হবে। শিশু আদালতের অধিবেশন ক্ষমতা নির্দিষ্ট যে দিন, নির্দিষ্ট যে দালান কোঠা, নির্দিষ্ট তারিখ, এটার বাইরে গিয়া আলাদা কোনো স্থানে কি হবে বিচার কার্যক্রম সম্পন্ন হবে। 18 ধারা হলো শিশু আদালত দায়রা আদালতের সকল ক্ষমতা কি করবে, প্রয়োগ করবে। অর্থাৎ দায়রা আদালতের যে ক্ষমতা থাকবে শিশু আদালতের সেই ক্ষমতা থাকবে। 18 ধারা। আর শিশু আদালতের 19 ধারা হলো শিশু আদালতের পরিবেশের সুযোগ সুবিধা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হবে, এবং শিশুর পিতামাতা ও অভিভাবক আইনজীবীকে তার কাছে থাকার সুযোগ দিতে হবে। শিশু বা প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শাসনের ব্যবস্থা করতে হবে। আর এটা হলো কি করতে হবে, আপনার কেউ তাদের দাপ্তরিক পোশাক পরিধান করতে পারবে না। এই পর্যন্ত ছিল শিশু আইনের, না? তাহলে শিশু আইনের 21 ধারা থেকে শুরু হবে। এখন ঘটনা হচ্ছে গিয়া যে ধারাগুলো আমাদের পরীক্ষায় প্রশ্নমুখী হবে না, এগুলো আমরা এই তারিখে হাইড করবো, ঠিক আছে? কারণ প্রয়োজনীয় অনেক কিছু পড়তে হবে গিয়া। শিশু আইনের 21 ধারা আমরা আগে 2 বছর 3 বছর টানা পড়ছি, কিন্তু এটা এমসিকিউ বা লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ না। আপনারা ক্লাসের ভিতরে এই জায়গাগুলা বইয়ের সাথে অ্যাডজাস্ট করবেন। যে ধারাগুলা প্রয়োজন নাই বা এটার গুরুত্ব কম, বা যদি এগুলো থেকে কোনো এমসিকিউ হওয়ার মতো থাকে, তাহলে আমরা পরীক্ষা নিয়ে বা আলোচনার মাধ্যমে সমাধান করে দেবো ইনশাল্লাহ। শিশু আইনের 21 ধারা হলো বয়স অনুমান ও নির্ধারণ, ঠিক আছে? এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। হ্যাঁ ভাই, 9টা 35। এখন সাক্ষী ছাড়া অন্য কোনোভাবে, মানে সাক্ষী হিসেবে হাজির করা হয়েছে না, অন্য কোনোভাবে কোনো শিশুকে কি করা হয়েছে, হাজির করা হয়েছে কি করার জন্য? বিচার কার্যক্রমে অপরাধের দায়ে কোনো শিশুকে বা অন্য কোনো কারণে সাক্ষ্যদানের উদ্দেশ্য ব্যতীত যদি আনয়ন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত শিশু আদালতের নিকট যদি তাকে শিশু বলিয়া প্রতীয়মান মনে না হয়, মানে মনে হইতেছে না যে সে আসলে কি শিশু কি না, তাহলে সেই ক্ষেত্রে তার বয়স নির্ধারণ করার জন্য, যাচাই করার জন্য কি করতে পারবে, শিশু আদালত বা অন্য কোনো আদালত তদন্ত বা শুনানি গ্রহণ করতে পারবে। তাহলে বয়স যদি আদালতের কাছে মনে হয় যে আসলে শিশু না, হতে পারে না এরকম, তাহলে তার বয়সটা নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কি করতে পারবে, নির্দেশনা প্রদান করতে পারবে। এটা আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা, অত এটা বাদ দেন আপনারা এখন, ঠিক আছে? শিশু আইনের 21 ধারা আমরা পড়বো না, ঠিক আছে? এখানে বড় ধারা আছে, শিশু আইনের 21-এর 1 আছে, 2, 3 আছে, 3-এর ক খ আছে, 4 আছে। দরকার নেই এগুলো, ঠিক আছে? বাদ এটা এখন। বাদ দিলে কি আপনারা খুশি হন নাকি বেজার হন? তবে যদি বাদ দিয়ে দিই, যে ধারাটা বাদ দেন, আমি দেখে কিন্তু বলি যে বাদ দিবেন, তাহলে এই ক্ষেত্রে আর এটা আশা করা যায় প্রশ্ন হওয়ার সুযোগ নাই। যদি তারপরে প্রশ্ন আসে, এই বিষয়গুলোতে সবার চেয়ে আমি বেশি সজাগ থাকি যে বাদ দিয়ে দিব যদি প্রশ্ন হয়, কিন্তু প্রেক্ষাপটটা এরকম যে প্রশ্ন হওয়ার সুযোগ নাই, সেই ক্ষেত্রে বাদ দেওয়ার আমাদের সুযোগ আছে কিন্তু। শিশু আইনের 22 ধারার ক্ষেত্রে মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, খুব একটা ইম্পর্টেন্ট না। বিচার প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ, হ্যাঁ, যে শিশু আইনে শিশুর যে অধিকারগুলো আছে এরকম প্রশ্ন যদি সম্মিলিতভাবে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধারাটা ব্যবহার করতে পারি। বিচার প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ কি করতে হবে, নিশ্চিত করতে হবে। তাহলে বিচার প্রক্রিয়ার সকল পর্যায়ে শিশুর ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করা কি করতে হবে, শিশুর আইনগত অধিকার হিসেবে গণ্য হবে। যদি প্রশ্ন আসে শিশু আইনে শিশুর আইনগত অধিকারগুলো কি কি, তাহলে 22 ধারা একটা লিখতে পারবে। বিচার কার্যক্রমের যে কোনো পর্যায়ে ব্যক্তি আমি লিখে দিচ্ছি, এটা দিয়ে তোমার আঙ্কেল, 1 মিনিট প্লিজ। স্মল লেটার সব, ঠিক আছে? তাহলে শিশুর আইনগত অধিকারের ভিতরে বিচার প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণটা কি হবে, নিশ্চিত করতে হবে। তবে শিশু সর্বোত্তম স্বার্থের কথা চিন্তা করে বিচার কার্যক্রমে শিশু থাকলে অসুবিধা হতে পারে, তাই না? শিশু স্বার্থের কথা বিবেচনা মনে করে যদি প্রয়োজন না হয়, তাহলে শিশু আদালত কি করতে পারে, যে কোনো পর্যায়ে শিশুর সম্মতি সাপেক্ষে তাকে হাজিরা থেকে অব্যাহতি প্রদান করতেও পারে। তবে যদি তাকে অব্যাহতি প্রদান করে, সেই ক্ষেত্রে তার পিতামাতা অভিভাবককে কি করতে হবে, উপস্থিত রাখতে হবে। তাহলে শিশুর হাজির করাটা বা শিশু উপস্থিত থাকবে, এটা আইনগত অধিকার। তবে শিশুর স্বার্থের কথা চিন্তা করে তাকে অনুপস্থিত রেখেও কি করা যায়, অনুমতি সাপেক্ষে বিচার কার্যক্রম চালানো যায়। তাহলে কোনটা সঠিক, শিশু অনুপস্থিত থাকবে, তার পিতা মাতা বা তার অভিভাবক তারাও অনুপস্থিত থাকবে না? যদি শিশু অনুপস্থিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে যদি শিশু অনুপস্থিত থাকে, তাহলে তার পিতা মাতা বা তার বৈধ বৈধ অভিভাবক বা বর্ধিত পরিবারের সদস্য যারা আছে বা আইনজীবীর উপস্থিতি কি করতে হবে, নিশ্চিত করতে হবে। শিশু আইনের
এটা হলো 22 ধারা, এটা 22-এর 1-2 আলাদাভাবে পড়ার কোনো দরকার নেই। যদি পড়তে চান তাহলে ওটা গভীরতা আছে অনেক। এই জায়গাটার ভিতরে কি করা আছে, যদি একটা পরীক্ষার প্রশ্ন চলে আসে, এখানে যদি প্রশ্ন আসে তাহলে উপস্থিত থাকাটা নিশ্চিত করতে হবে, এটা এমন গুরুত্বপূর্ণ একটা অংশ। আর একটা অংশ হলো শিশু আইনের 22-এর 5 ধারাটা, এটা একটু মার্ক করে রাখেন, যে যদি এখান থেকে প্রশ্ন হয় বা পুলিশ রিলেটেড কোনো প্রশ্ন হয়, তাহলে 22-এর 5 ধারাটা কিন্তু গুরুত্ব আছে এখানে, শিশু আইনের 22-এর 5টা। আর এখন যেগুলো বললাম 1-2, এগুলো একসাথে পড়লেও হবে, অসুবিধা নেই। আর 3-এ বলতেছে যে যদি অনুপস্থিতি বিচার কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে শিশুর পক্ষে বা বিপক্ষে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাহলে তার পিতামাতা বা যারা উপস্থিত ছিল তাদের মাধ্যমে এই বিষয়টা শিশুকে কি করতে হবে, অবহিত করতে হবে, জানাইতে হবে যে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, এটা হলো কত, 22-এর 3 ধারা। 22-এর 4-এ বলতেছে যে শিশুর পক্ষে নিযুক্ত আইনজীবী বা প্রবেশন কর্মকর্তা যারা আছেন, তারা আদালতের সিদ্ধান্ত ও আদেশ সহ বিচার প্রক্রিয়ার ধরন পরিণাম বুঝিবার জন্য সংশ্লিষ্ট শিশু ভাষা সহ প্রয়োজনীয় সহযোগিতা করবেন। অর্থাৎ শিশুর পক্ষে যারা থাকবে আইনজীবী প্রবেশন কর্মকর্তা, তারা শিশুকে কি করবেন, বিভিন্নভাবে সহযোগিতা করবেন। এখন প্রশ্ন হলো 5 নম্বরটা থেকে। 5 নম্বরে বলতেছে যে মামলা দায়ের পরিচালনার ক্ষেত্রে এই আইনের নিয়মগুলো যদি সঠিকভাবে অনুসরণ না করে, তাহলে শিশু বিষয়ক বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালনে কোনো অসাবধানতা, গাফিলতি বা ব্যর্থতা যদি দেখা দেয়, তাহলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে যে শিশু বিষয়ক আহ, বিষয়টি প্রবেশন কর্মকর্তার ক্ষেত্রে জেলা সমাজসেবার কার্যালয়ে জানাইতে হবে। আর যদি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, যে 13 ধারার, তিনি যদি কোনো ধরনের আপনার গাফিলতি ব্যর্থতা করে, তাহলে পুলিশ সুপারের কাছে তার বিরুদ্ধে কি করতে হবে, রিপোর্ট দিতে হবে। এবং কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কি করবে, কর্তৃপক্ষকে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন সংশ্লিষ্ট শিশু আদালতকে কি করবে, অবহিত করতে বাধ্য থাকবে। তাহলে এই আসের 22 ধারাটা সংক্ষিপ্তভাবে আমরা কি পড়বো। 22-এর 1, বিচার কার্যক্রমে শিশুর অংশগ্রহণ করা নিশ্চিত করতে হবে। 2, শিশুর স্বার্থের কথা চিন্তা করে তাকে উপস্থিত থেকে রেহাই দেওয়া যাবে, তবে শর্ত হলো তার পিতামাতা ও অভিভাবককে উপস্থিত রাখতে হবে। 3-এ হলো যদি শিশুর অনুপস্থিতিতে বিচার কার্যক্রম হয়, তাহলে সেই ক্ষেত্রে এই কার্যক্রম সম্পর্কে তাকে কি করতে হবে, অবহিত করতে হবে, তার পক্ষে বিপক্ষে কি হলো। ঠিক আছে। 4-এ হলো এই শিশু প্রবেশন কর্মকর্তা বা আইনজীবী যারা আছে, তারা শিশুকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। 5-এ হলো এই যে আপনার প্রবেশন কর্মকর্তা যদি কোনো গাফিলতি অসাবধানতা করে, শিশুর পক্ষে সঠিকভাবে দায়িত্বগুলো পালন না করে, তাহলে কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এই প্রবেশন কর্মকর্তা কার অধীনে, উনি হলো জেলা সমাজ সেবা কার্যালয়ের যে উপপরিচালক, তার বরাবর প্রতিবেদন দিতে হবে। আর যদি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা দায়িত্বগুলো অবহেলা করে, তাহলে পুলিশ সুপার বরাবর কি করতে হবে, প্রতিবেদন দিতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। এবং এই জেলা সমাজসেবা পরিচালক এবং পুলিশ সুপার কি ব্যবস্থা গ্রহণ করলো, এটা আবার প্রতিবেদন আকারে আদালতকে কি করতে হবে, অবহিত করতে হবে। তাহলে এটা গুরুত্বপূর্ণ কেন বললাম, যে শিশুর দায়িত্বে নিয়োজিত কোনো শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা যদি তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করে, যদি অসাবধানতা অথবা গাফিলতি অথবা কোনো ব্যর্থতা প্রকাশ পায়, তাহলে কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তাহলে এখানে আপনারা শাস্তি লিখবেন পুলিশ আইনের 7 ধারা 29 ধারা, আসলে হবে শিশুর বিরুদ্ধে কি করতে হবে, এটা প্রতিবেদন দাখিল করতে হবে। কার বিরুদ্ধে, এই শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে, কার বরাবর, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বরাবর, কি করার জন্য, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। হতে পারে না এরকম প্রশ্ন। তাহলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব আছে না নাই, তাহলে প্রশ্ন দিবে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য কি। এটা গুরুত্বপূর্ণ ধারা, কত, 14 ধারা। যদি দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন না করে, তাহলে তার বিরুদ্ধে শিশু আইনে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়, বলবেন এটা আবার কেমন কথা। হুম, পাসওয়ার্ড, একটু আমাকে 1 মিনিট সময় দিতে হবে প্লিজ।
আচ্ছা, সরি হ্যাঁ। তাহলে শিশু আইনে এটা ছিল কত ধারা? 22 ধারা। তাহলে বলেন সংক্ষেপে কি বললাম শিশু আইনের 22 ধারা? একদম যদি একদম সবচেয়ে মূল আলোচনা কোনটা শিশু আইনের 22 ধারা? শিশুর আইনগত অধিকার, বিচার কার্যক্রমে শিশুর অংশগ্রহণ কি করতে হবে? নিশ্চিত করতে হবে। ঠিক আছে, ব্যাস। আর যদি আরেকটা গুরুত্বপূর্ণ হলো 22-এর 5, এটা কি? যদি শিশু, এমসিকিউ প্রশ্ন, যদি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কোনো অসাবধানতা বা গাফিলতি করে তার বিরুদ্ধে প্রতিবেদন কোথায় দিতে হবে? জেলা ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাকি পুলিশ সুপার? তাহলে পুলিশ সুপার। ঠিক আছে। শিশু আইনের 23 ধারা কিন্তু গুরুত্বপূর্ণ ধারা। শিশু আইনের আদালতের অধিবেশনে কারা কারা উপস্থিত প্রাপ্ত ব্যক্তি, এটা প্রশ্ন হতে পারে। তাহলে শিশু আদালতের যে অধিবেশনে কারা কারা উপস্থিত থাকবে, তাহলে সংশ্লিষ্ট শিশু, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে শিশু আদালতের অধিবেশনে উপস্থিত থাকার জন্য কারা কারা অনুমতি প্রাপ্ত। তাহলে প্রথমে অনুমতি প্রাপ্ত হলো শিশু। এটা হলো আপনার 23-এর ক। খ থেকে শিশুর পিতামাতা, অভিভাবক বা বর্ধিত পরিবারের সদস্য। গ থেকে হলো শিশু আদালতের কর্মকর্তা কর্মচারী। গতে হলো প্রবেশন কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, অথবা শিশুর আইনজীবী যারা তারা। উমতে হলো শিশু আদালত যাদেরকে হাজির থাকার জন্য, হাজির থাকা বা হাজির হওয়ার জন্য শিশু আদালত থেকে যারা বিশেষভাবে কি দিবে, অনুমতি দিবে বা অনুমতি প্রাপ্ত হবে, তারা উপস্থিত থাকতে পারবে। তাহলে সহজ না 5টা কথা? শিশু, এটা হলো প্রথম। তারপরে হলো শিশুর পিতামাতা বা অভিভাবক, এটা। তৃতীয়তে হলো আপনার কারা কারা? শিশু আদালতের কর্মকর্তা কর্মচারী যারা আদালতের বিচার কার্যক্রমে যারা দরকার, তাদের। এরপরে গিয়ে আমরা বলবো শিশু মামলার সাথে জড়িত কারা? আইনজীবী, প্রবেশন কর্মকর্তা, বা আপনার এখানে শিশু বিষয়ক যে পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা। আর এটা হলো আদালত যাদেরকে অনুমতি দিবে তারা। বলেন এই 5টা সবাই। শিশু আদালতের বিচার কার্যক্রমে কারা উপস্থিত থাকতে পারবে? আগে পিছু হলে অসুবিধা হবে না, ঠিক আছে? তবে আগে শিশু লিখেন, সবার আগে কি লিখবেন? শিশুটা আগে লিখবেন। তারপরে তার অভিভাবক লিখবেন। তারপরে আদালতের কর্মকর্তা কর্মচারী লিখবেন। তারপরে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা, আইনজীবী, আদালত যাদেরকে কি দিবে, অনুমতি দিবে। এখন বিষয় হলো প্রশ্নটা এইভাবে না এসে আপনার এমসিকিউ আকারে আসতে পারে। কি আকারে? এমসিকিউ আকারে আসতে পারে। এমসিকিউ আকারে কিভাবে আসবে? যে নিম্নের কোন ব্যক্তি শিশু আদালতে অধিবেশনে উপস্থিত থাকা বা অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না? ঠিক আছে, এরকম একটা দিয়ে দিবে। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে। মনে রাখতে হবে না? মনে রাখতে হবে। শিশু আইনে 24-25 একদম সংক্ষেপে পড়বেন। শিশু আইনে 24-23 ক্লিয়ার হয়েছে তো? 23 ঠিক আছে? হ্যাঁ, বলেন তো সবাই একবার। 5টা ব্যক্তির কথা, এটা কিন্তু প্রশ্ন হইতে পারে। ক্লাসে যদি কমপ্লিট করে ফেলে তাহলে অনেক সহজ কিন্তু। ক্লাসে কমপ্লিট করতে পারলে অনেক সহজ। শিশু, পিতামাতা, শিশু আদালতের কর্মকর্তা কর্মচারী, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা, আইনজীবী, আর আদালত যাদেরকে অনুমতি দিবে। তাহলে শিশু আদালতে বিচার কার্যক্রমে হাজির হওয়া নিশ্চিত করবে, এটা দ্বারা কত? শিশু আইনের 22 ধারা। কারা কারা উপস্থিত থাকতে পারবে অধিবেশনে, এটা দ্বারা হলো কত? 23 ধারা। 24-এ গিয়ে বলতেছে যে শিশু অভিযুক্ত, অভিযুক্ত শিশুর পিতা মাতা বা অভিভাবক যারা আছেন তাদেরকে আদালতে বা শিশু আদালতে অন্য কোনো আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করতে পারবে। কাদেরকে? যদি তারা যুক্তিসঙ্গত দূরত্বে বা কাছাকাছি অবস্থান করে, তাহলে শিশু আদালত তাদেরকেও নির্দেশ দিবে যে অভিযুক্ত শিশুর পিতামাতা অভিভাবক যারা আছেন তারাও যেন বিচার কার্যক্রমে কি থাকে, উপস্থিত থাকে, যদি কাছাকাছি থাকে। আর যদি দূরে থাকে তাহলে একটা যুক্তিসঙ্গত সময় দিবে যে এই সময়ের ভিতরে আপনারা এসে কি হবেন, বিচার কার্যক্রমে এসে হাজির হবেন। ধারা কত? 24। মনে থাকবে? তাহলে শিশুর পিতামাতা বা অভিভাবক যারা আছে তাদেরকেও বিচার কার্যক্রমে আইসা হাজির হওয়ার জন্য আদালত কাছে থাকুক আর দূরে থাকুক, তাদেরকে আদালত হাজির হওয়ার জন্য কি করতে পারবে, আদেশ বা নির্দেশ প্রদান করতে পারবে। ধারা কত? 24। সহজ ধারা। আবার 25-এ বলতেছে 23 ধারায় যে ব্যক্তিগুলো অনুমোদন প্রাপ্ত কারা? শিশু, পিতামাতা, অভিভাবক, আইনজীবী, প্রবেশন কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। আবার ইচ্ছা করলে আদালত শিশুর সর্বোত্তম স্বার্থের কথা চিন্তা করে তাদেরকে আদালত থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিতে পারবে এবং তারা বের হয়ে যেতে কি থাকবে, বাধ্য থাকবে। ধারা কত? শিশু আইনের 25 ধারা। তাহলে হাজির থাকার নির্দেশ দিবে কত ধারায়? 24 ধারায়। আবার শিশু আদালতের শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তিকে আদালত থেকে প্রত্যাহারের আদেশ দিতে পারেন এবং তারা সেই আদেশ অনুসারে আদালত পরিত্যাগ করতে কি থাকবেন, বাধ্য থাকবেন। শিশু আইনের 25 ধারা।
তাহলে শিশুর উপস্থিত নিশ্চিত করবে 22। কারা কারা হাজির হবে? 23। আবার পিতামাতাকে হাজির থাকার নির্দেশ প্রদান করতে পারবে কাছে দূরে যেখানেই থাকুক, 24। আবার শিশু ব্যতীত অন্য যারাই আছে 23 ধারার, এদেরকে বের হওয়া যাওয়ার এবং নির্দেশ দিতে পারবে, এবং তারা এখান থেকে পরিত্যাগ করতে কি থাকবে? বাধ্য থাকবে। শিশু আইনের 25 ধারা। 26 ধারা, এটাও শিশুর একটা অধিকারের দ্বারা। এটা শিশু আইনের অনুসারে শিশুর আইনগত অধিকারের প্রশ্নের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ধারা হতে পারে। শিশু আইনের 26 ধারা হলো শিশুকে কোথায় রাখতে হবে? নিরাপদ হেফাজতে। নিরাপদ হেফাজতে রাখার বিষয়টি শিশুর সর্বশেষ পন্থা হিসেবে কি করতে হবে? বিবেচনা করতে হবে। নিরাপদ হেফাজতে রাখার সময়টা কিরকম হবে? দীর্ঘ সময়ের জন্য হবে নাকি স্বল্পতম সময়ের জন্য হবে? উত্তর হলো স্বল্পতম সময়ের জন্য হবে। তাহলে নিরাপদ হেফাজতটা প্রক্রিয়াটা কখন? জামিন, বিকল্প পন্থার মাধ্যমে যদি সম্ভব না হয় তখন তাকে নিরাপদ হেফাজতে। বিকল্প পন্থা মানে কি জানেন? বিকল্প পন্থার জায়গাটা যদি শুনতেছেন বারবার, এটা আপনার হলো যেমন ধরে শিশু আইনে শিশুর বিচার হবে, তাই না? কিন্তু শিশু আইনে সরাসরি আদালতে বিচার কার্যক্রম না করে একটা ঘরোয়া পরিবেশের ভিতরে পারিবারিকভাবে এই শিশুর সমস্যাটা কি করে দেওয়া, এই বিচার প্রক্রিয়াটা শিশুর পারিবারিকভাবে পারিবারিক একটা সম্মেলনের মাধ্যমে এই শিশু বিষয়ক সমস্যাগুলো সমাধান করার যে প্রক্রিয়াটা, এটার নাম হলো কি পন্থা? বিকল্প পন্থা। ঠিক আছে, বিকল্প পন্থা এটা আসলে দ্বারা থেকে আলোচনা আছে এই সংক্রান্ত আসলে শুনতে। আচ্ছা, তাহলে শিশুর সর্বপ্রথম কাজ হলো জামিন সংক্রান্ত বিধান। এই শিশু নিয়ে বিচার করার আগে অনেক প্রক্রিয়া আছে, বিরোধ মীমাংসা করার প্রক্রিয়া আছে। তারপরে আপনার জবানবন্দি বা একটা প্রশ্ন আসতে পারে এরকম কি জানেন, যে শিশু আইন অনুসারে শিশুর বিচার প্রক্রিয়া না করে অন্য কিভাবে বিরোধ নিষ্পত্তি করা যায়। তাহলে বিরোধ মীমাংসার ধারা আছে 37। তারপরে বিকল্প পন্থার ধারা আছে। তারপরে আপনার পারিবারিক সম্মেলনের মাধ্যমে সমাধান করা যায়। এরপরে আপনার জবানবন্দি এবং সতর্কীকরণ মুক্তি, শিশুর জবানবন্দি নিয়ে সতর্কীকরণ ভাবে কি করা যাওয়া যায়? মুক্তি দেওয়া দেওয়া যায়। এরকম প্রশ্ন যদি দিয়ে দেয় এএসআই থেকে সাব ইন্সপেক্টর পদে, কিন্তু এটা আহামরি কোনো কিছু না। এরকম প্রশ্ন দিয়ে দিলে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অন্তত ধারাগুলা সম্পর্কে একটা মিনিমাম ধারণা রাখতে হবে। ঠিক আছে, ধারা হেডিং গুলো সম্পর্কে একটা মিনিমাম ধারণা রাখতে হবে। আর যারা এখনো আমার ভাষাটা বুঝেন না, যে ওই যে যেমন 23, 24, 25 খুব অল্প সময় না, 1 মিনিটে 2টা ধারা পড়া হয়ে গেছে কিন্তু, তাই না? তাহলে গুরুত্বের জায়গাটা এটা কি একটু কম। এই জায়গাটা আপনি বুঝতে হবে। আর একটা দ্বারাই লম্বা আলোচনা করতেছি, বারবার পেঁচাইতেছি, আবার ঘুরাইতেছি, এইটা আবার বলতেছি, তারপরে বুঝতে হবে এই জায়গাটার ভিতরে একটু বেশি গুরুত্ব আছে, তাই না? আচ্ছা, এখন যারা পুরাতন ছাত্র গত বছর পড়ছেন বা আগে থেকে পড়া আছে, তারাও কিন্তু বুঝে ফেলেন যেটা গুরুত্ব। কিন্তু নতুনদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বের জায়গাটা আহ পড়ার আগে বোঝাটা একটু মুশকিল, কিন্তু পড়ার পরে কিন্তু আপনিও কালকে থেকে বুঝতে পারবেন যে শিশু আইনের যে ধারাগুলো পড়ছে এখানে 14 ধারা এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ধারার সিরিয়ালে আছে। বুঝে ফেলছেন না? এটা বোঝা যায় যে প্রশ্নের ক্যাটাগরি থেকে। শিশু আইনের 26 ধারা হলো শিশু সর্বশেষ পন্থা হিসেবে কোথায় প্রেরণ করতে হবে? নিরাপদ হেফাজতে প্রেরণ করতে হবে। আর নিরাপদ হেফাজতে রাখার বিষয়টা সর্বশেষ পন্থা এবং স্বল্পতম মেয়াদের সময়ের জন্য হবে। এটা হলো 26-1 দিয়ে বলতেছে দ্রুত সময়ের ভিতরে নিরাপদ হেফাজতে রক্ষিত শিশুকে বিকল্প পন্থা পরিচালনার জন্য প্রেরণ করতে হবে। তো নিরাপদ হেফাজত থেকে আবার কোথায় প্রেরণ করতে হবে? সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে নিরাপদ হেফাজতে রক্ষিত শিশুকে বিকল্প পন্থার পরিচালনার জন্য প্রেরণ করতে হবে। তাহলে 26-এর আলোচনা কি নিরাপদ হেফাজতে প্রেরণের, বিকল্প পন্থায় প্রেরণের, নাকি দুইটাই সঠিক? নিরাপদ হেফাজত এবং বিকল্প পন্থায় প্রেরণ সংক্রান্ত আলোচনা শিশু আইনে 26 দ্বারা। কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হলো এখানে 26-এর 3-এর যে জায়গাটা, 26-এর 3 নম্বর যে অংশটা, শিশুকে নিরাপদ হেফাজতে রাখা যদি একান্ত প্রয়োজন হয় তাহলে আদালত কি করবেন? যুক্তিসঙ্গত দূরত্বের মধ্যে অবস্থিত কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ করার জন্য আদেশ দিবেন। যদি এরকম আদেশ প্রদান করে থাকেন, যদি প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়, তাহলে প্রতিষ্ঠানে অবস্থানকারী অধিক বয়স্ক শিশুদের হইতে প্রেরিত শিশুকে পৃথক করিয়া কি করতে হবে? রাখতে হবে। তাহলে এখানে শিশু এবং বয়স্কদের আলাদা রাখার কথা বলছে কিনা বলেন? 26-এর 3 দ্বারায় যদি শিশুকে কোনো ধরনের প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়, তাহলে কি বয়স্কদের চাইতে আলাদা রাখতে বলছে নাকি বয়স্ক শিশুদের চাইতে আলাদা বলছে? হ্যাঁ, বয়স্ক শিশু অর্থাৎ একটা শিশুর বয়স 17 বছর 8 মাস, আর একটা শিশুর বয়স 12 বছর বা 10 বছরের নিচে, এটা ভাগ আছে, বিভাজন আছে শিশু আইনে, যে কত বছরের সাথে কত বছরের রাখতে হবে। শিশু আইনে কিন্তু এটা বন্টন করে দেয়া আছে। তাহলে 26 দ্বারা আমরা সংক্ষিপ্ত কি পড়বো? শিশুকে নিরাপদ হেফাজতে বা বিকল্প পন্থায় প্রেরণ করতে হবে। নিরাপদ হেফাজতে প্রেরণ করতে হবে সর্বশেষ পন্থা হিসেবে।
যদি কোনো শিশুকে নিরাপদ হেফাজতে বা প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করার আদেশ দেয়, তাহলে আদালত এরকম নির্দেশ দিবে যে বয়স্ক শিশু যেখানে আছে তাদের চাইতে তাদেরকে কি করতে হবে, পৃথক করিয়া রাখতে হবে। শিশু আইনের 27 ধারা 26 ধারা। তো 26-এর যদি আসে যে শিশুর অধিকারের প্রশ্ন কি, তাহলে শিশুকে কি করতে হবে, সর্বশেষ পন্থা হিসেবে তাকে নিরাপদ হেফাজতে প্রেরণ করতে হবে। আর নিরাপদ হেফাজত থেকে যদি কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে রাখা হয়, তাহলে তাকে বয়স্ক শিশু থেকে কি করতে হবে। শিশু আইনে এরকম দুইটা জায়গা পাবেন। একটা হলো আপনার 33 দ্বারা, বয়স্কদের চাইতে আলাদা রাখতে হবে। আর মানে বৃদ্ধ বা 18 বছরের উপরে যারা আছে তাদের এবং শিশুদেরকে একসাথে রাখা যাবে না। এই ধরনের আলোচনা পাবেন শিশু আইনের কত দ্বারা, 33 দ্বারাই গিয়া। আর হ্যাঁ, আর শিশু আইনের এই 26 দ্বারাই কি পাবেন, বয়স্ক শিশুদের চাইতে কম বয়স্ক শিশুদেরকে কি করতে হবে, আলাদা রাখতে হবে। ঠিক আছে। তো 26 দ্বারা বুঝছেন না কি পড়বো, তাহলে কি অধিকার কিনা শিশুর, তাহলে শিশুকে নিরাপদ হেফাজতে প্রেরণ করতে হবে। নিরাপদ হেফাজতে যদি রাখা হয়, তাহলে বয়স্ক শিশুদের চাইতে আলাদা আলাদা রাখতে হবে। এটা অধিকার তার। ব্যাস শেষ। শিশু আইনের 27 দ্বারা, এটা হলো ভাষা, দুভাষী ও অন্যান্য বিশেষজ্ঞের সহায়তামূলক পদক্ষেপ। এটাও শিশুর আইনগত অধিকারের অন্তর্ভুক্ত। কি আলোচনার বিষয়বস্তু, যে আইনের সংস্পর্শে আসা শিশু এবং আইনের সহিতে সংঘাতে জড়িত শিশু সাক্ষ্য গ্রহণ সহ অন্যান্য কার্যক্রম সহজ সরল বোধগম্য ভাষায় পরিচালিত হইতে হবে। এই জন্য বিনা খরচে শিশুকে একজন ব্যাখ্যাকারী প্রদান করার জন্য আদালত কি করতে পারবে, আদেশ প্রদান করতে পারবে। তাহলে শিশুর জবানবন্দি, সাক্ষ্য গ্রহণ এগুলো কি ভাষায় হবে, সাধু ভাষায় হবে, চলিত ভাষায় হবে, নাকি সহজ সরল ভাষায় হবে, সহজ সরল ভাষায় হবে। শিশু যেন আদালতে বিচার কার্যক্রম ভাষা সহজভাবে বুঝতে পারে, এই জন্য কি করতে হবে, তাকে এই বিষয়গুলো বুঝাই দেওয়ার জন্য বিনা খরচে শিশুর জন্য একজন ব্যাখ্যাকারী প্রদান করার জন্য কি করা যাবে, আদেশ প্রদান করতে পারবে। ধারা হলো শিশু আইনের 27 ধারা, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ধারা। তাহলে যদি বলে শিশু আইনে শিশুর অধিকার কি, তাহলে শিশুর জবানবন্দি বা অন্যান্য কার্যক্রম এগুলো সহজ সরল ভাষায় হইতে হবে। 27 ধারা। 28 ধারা হলো শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা, অনেকটা নারী শিশুর কত ধারার মতো, পরিচয় টরিচয় প্রকাশ করা যাবে না, তবে আদালত অনুমতি দিলে প্রকাশ করা যাবে। ধারাগত, শিশু আইনের 28, নারী শিশু নির্যাতন দমন আইনের 14 ধারা। নারী শিশুর 14 ধারার বিধান যদি অমান্য করে শাস্তি কত ধারায় বলেন, নারী শিশুর 14 ধারার বিধান অমান্য করলে শাস্তির ধারা কত, 14 ধারাতেই। আর শিশু আইনের 28 ধারার যদি বিধান অমান্য করে, তাহলে শাস্তি হবে শিশু আইনের কত, শিশু আইনের 81 ধারা, কত ধারা, শিশু আইনের 81 ধারায় শাস্তি হবে যদি শিশু আইনের 28 ধারার বিধান অমান্য করে। তাহলে সহজ কথা কি করতে হবে, যে এই শিশু আইনে 28 ধারা বলতেছে যে বিচারাধীন কোনো শিশু বা কোনো মামলায় জড়িত সাক্ষ্য প্রদানকারী কোনো শিশুর ছবি বা কোনো বর্ণনা, সংবাদ বা রিপোর্ট বা কোনো ইলেকট্রনিক মাধ্যমে বা ইউটিউবে, যেখানেই বলেন, ফেসবুকে প্রচার করা যাবে না, যেটা সংশ্লিষ্ট শিশুকে শনাক্তকরণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে। শিশুকে সরাসরি চিনে ফেলবেন অথবা চিনার একটা উপায় তৈরি হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এরকম ছবি প্রকাশ করা যাবে না। তবে যদি আদালত অনুমতি দেয় যে শিশুর কোনো ক্ষতি হবে না, তাহলে সেই ক্ষেত্রে আদালত অনুমতি প্রদান করতে পারে। আর আদালতের অনুমোদন নেওয়া নেওয়া যদি এরকম ছবি প্রকাশ করা হয়, তাহলে শিশু আইনের 81 ধারায় তার বিরুদ্ধে কি হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে এখানে লম্বা কিচ্ছা কাহিনী পড়ে তো মনে রাখতে পারবো না। শিশুর ছবি পরিচয় সংবাদ মাধ্যমে বা কোনো ইন্টারনেটে ফেসবুকে প্রকাশ করা যাবে না। বিধান অমান্য করলে কি আছে, শাস্তি আছে। 28। শিশু আইনের 29 ধারা কিন্তু গুরুত্বপূর্ণ ধারা। শিশু আইনের 29 ধারা কি, গুরুত্বপূর্ণ ধারা কিন্তু। শিশু আইনের জামিনের 2টা ধারা আছে। কয়টা ধারা আছে, শিশু আইনে জামিনের ধারা হলো 2টা। লক্ষ্য করেন, শিশু আইনে জামিন সংক্রান্ত 2টা ধারা আছে। একটা হলো শিশু আইনের 29 ধারা, আর একটা হলো শিশু আইনের 52 ধারা। কত, একটা হলো 29, আর একটা হলো 52। এই দুই জামিনের ভিতরে পার্থক্য আছে কিন্তু। 29 ধারার জামিন হলো আদালত কর্তৃক জামিন, 52 ধারা হলো পুলিশ অফিসার কর্তৃক জামিন। বুঝাইতে পারছি। যদি প্রশ্ন আসে শিশু আইন অনুসারে শিশুর জামিনের বিধান সম্পর্কে লিখুন, তাহলে এখন 52 ধারা যদি লেখা শুরু করে দেন, এখন আপনি তো প্রশ্ন তো লেখা নাই যে পুলিশ অফিসার কর্তৃক জামিন নাকি আদালত কর্তৃক জামিন, তাহলে পেশ লাগবে না। তাহলে যদি কোনো কে কর্তৃক জামিন এরকম উল্লেখ না থাকে, তাহলে যেহেতু আমাদের পুলিশের পরীক্ষা 52 ধারা দিয়ে শুরু করবেন, তবে 29 ধারার একটু অংশ কিন্তু লিখে যাবেন।
আর যদি প্রশ্নের ভিতরে শিশু আইন অনুসারে পুলিশ অফিসার কর্তৃক শিশুকে জামিনে মুক্তি দেওয়ার ক্ষমতা সম্পর্কে লিখুন, তাহলে 52 ধারা লিখবেন। আর যদি আদালত কর্তৃক এর আলোচনা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে শিশু আইনের 29 ধারা লিখবেন। শিশু আইনের অনুসারে আদালত শিশুকে জামিন প্রদান করতে পারে কোন অপরাধের ক্ষেত্রে? জামিনযোগ্য অপরাধ হলে, নাকি জামিনের অযোগ্য অপরাধ হলে, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। তাহলে শিশু আইন অনুসারে শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারে, তার অপরাধটা জামিনযোগ্য হোক, জামিনের অযোগ্য হোক। জামানত সহ, নাকি জামানত ব্যতীত, নাকি দুইটাই সঠিক? জামানত সহ হতে পারে, জামানত ব্যতীত হতে পারে। আচ্ছা, তাহলে এখন আসে 29 ধারা আলোচনায়। যদি শিশু আদালতে কোনো শিশুকে হাজির করা হয়, যদি বিকল্প পন্থায় পরিচালনা করা না হয়, মানে এটা বিকল্প পন্থায় পারিবারিক সম্মেলনের মাধ্যমে সমাধান করার কোনো সুযোগ নাই, তাহলে শিশু আদালত দেখে যদি অপরাধটা জামিনযোগ্য হোক, জামিন অযোগ্য হোক, যাই হোক না কেন, কি করতে পারবে? এবার কি হলো? তো শিশুকে কি করতে পারবে? অপরাধটা জামিনযোগ্য হোক বা জামিনের অযোগ্য হোক, শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারবে। ধারা কত? 29-এর 1। তাহলে 29-এর 1 দ্বারাই কেন জামিন দিল? কেন জামিন প্রদান করলো? তাকে বিকল্প পন্থায় যদি প্রেরণ করা না যায়, তাহলে সেই ক্ষেত্রে জামিনযোগ্য হোক, জামিনের অযোগ্য হোক, জামানত সহ হোক, জামানত ব্যতীত হোক, তাকে কি করবে? জামিনে মুক্তি প্রদান করবে। শিশু আইনের 29-এর 1 দ্বারা। 29-এর 2 বলতেছে শিশুর নিজের মুচলেকায় অথবা তার পিতামাতা, অভিভাবক, তার বর্ধিত পরিবারের সদস্য হতে পারে, অথবা প্রবেশন কর্মকর্তা হতে পারে, অথবা আইনজীবী হতে পারে। তাহলে অবর্তমানে অভিভাবক, তার বর্ধিত পরিবারের সদস্য, প্রবেশন কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠান যাহাকে উপযুক্ত বিবেচনা করেন, তাহাকে জামানত প্রদান সাপেক্ষে অথবা জামানত ব্যতীত শিশুকে কি করতে পারবে? জামিন প্রদান করা যাবে। তাহলে দ্বিতীয় অংশ হলো শিশুর নিজের মুচলেকায় অথবা তার পরিবার বা তার বর্ধিত পরিবারের সদস্যদের মুচলেকায় জামানত সহ বা ব্যতীত কি করা যাবে? জামিনে মুক্তি দেওয়া যাবে। আর 3-এ বলতেছে যদি এই 1, 2 উপধারায় জামিন মঞ্জুর না করা হয়, তাহলে জামিন না মঞ্জুর করার কারণ লিপিবদ্ধ করবেন এবং শিশুকে প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণের জন্য কি করবেন? আদেশ প্রদান করবেন। তাহলে শিশু আইনের 29 ধারায় যদি শিশুকে জামিনে মুক্তি দেওয়া না যায়, তাহলে কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে? শিশুকে এটার কারণ লিপিবদ্ধ করে তাকে প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ করার আদেশ প্রদান করবে। ধারা হলো শিশু আইনের 29 ধারা। তো একদম মূল আলোচনার বিষয়টা কি? শিশু আইনের 29 ধারা মূল আলোচনার বিষয়বস্তু হলো শিশু আদালতে বিচার কার্যক্রম চলমান সময়ে বিকল্প পন্থায় প্রেরণ করা না হলে শিশুর অপরাধটা জামিনযোগ্য, জামিনের অযোগ্য যাই হোক না কেন, তাকে জামানত সহ বা ব্যতীত জামিনে মুক্তি প্রদান করা যাবে। শিশু নিজের মুচলেকায় অথবা অভিভাবক বা পরিবারের তত্ত্বাবধানে জামানত সহ ব্যতীত তাকে জামিন দেওয়া যাবে। 3-এ হলো জামিন দেওয়া না হলে কেন জামিন দেওয়া হয় নাই এর কারণ লিপিবদ্ধ করতে হবে, প্রত্যায়িত প্রতিষ্ঠানে কি করতে হবে? প্রেরণ করতে হবে। শিশু আইনের 30 ধারা, এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট হবে না, তবে এটা মুখস্থ লিখতে পারবেন যদি পরীক্ষাতে আসে। এটা আদেশ, শিশু আইনে যদি কোনো আদেশ প্রদান করতে হয়, আদেশ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি? এখন আপনি ছুটিতে গিয়ে অতিবাস করছেন, তাহলে আপনার কর্তৃপক্ষ আপনাকে শাস্তি দেওয়ার সময় বিবেচনা করবে না যে অতিবাসটা কেন করছে? পরিবারের সদস্য খুব অসুস্থ ছিল, এই জন্য অতিবাস করছে হয়তো, তাই না? অথবা একটা সে অসুস্থ হয়ে গেছে এই জন্য অতিবাস করছে, তাহলে আপনাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে এটা বিবেচনা করবে না? বিবেচনা করতে হবে তো, নাকি? ঠিক শিশু আইনের 30 ধারায় বলতেছে, এটা আমাদের প্রশ্ন হওয়ার কথা না, একটু ধারণা নিয়ে রাখেন যে আপনার কোনো শিশুর বিরুদ্ধে শাস্তি প্রদান করতে গেলে শিশু আদালত নিম্নলিখিত বিষয়গুলো কি করবেন? বিবেচনা করবেন। যে শিশুটার বয়স কত? 9 বছরের কম। তাহলে কি আর বিবেচনাটা কিরকম হবে? শাস্তির বিবেচনা হবে? এরকম হবে আর শাস্তি দেওয়া যাবে? তাহলে শিশুর বয়স এবং শিশুটা কি ছেলে নাকি মেয়ে শিশু, তাহলে শিশুর বয়স বিবেচনা করতে হবে, শিশুর লিঙ্গ বিবেচনা করতে হবে। কয়েকটা কথা 2, 4টি আপনার এমনি মনে থাকবে। শিশুর মানসিক অবস্থা, শারীরিক অবস্থা কেমন, শিশুটার শারীরিক মানসিক অবস্থা কেমন, এটা বিবেচনা করতে হবে। শিশুর পারিবারিক অবস্থা কেমন, এটা বিবেচনা করতে হবে। শিশুর শিক্ষাগত যোগ্যতা কি, মানে পড়াশোনা করে কিনা, কোন শ্রেণীতে পড়ে। তাহলে একটা শিশু ক্লাস 3-তে পড়ে এটা, আর একটা শিশু অষ্টম শ্রেণীতে পড়ে, দুইটা কি সমান হবে? পার্থক্য আছে না?
তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? শিশুর শিক্ষাগত যোগ্যতা বা কোন শ্রেণীতে অধ্যয়ন করে এই বিষয়গুলো বিবেচনার ভিতরে নিতে হবে। তারপরে শিশুর সামাজিক এবং সাংস্কৃতিক নৃতাত্ত্বিক অবস্থা কেমন এগুলো বিবেচনা করতে হবে। শিশু ও তাহার পরিবারের জীবনযাপনের পদ্ধতি, এটা কি কোনো জীবন জেলে পরিবারের সন্তান কিনা, তারপরে আপনার কোনো ধরনের দেখতে হবে না যে জীবনযাপন কিনা, ছেলের বাবা সচিব কিনা, সরকারি চাকরি করে কিনা, অথবা এরা কোনো ধরনের একটা আপনার অনুন্নত জীবনযাপন করে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। কোনো বস্তিতে বসবাস করে কিনা, গৃহহীন শিশু কিনা, এরা কিন্তু সুবিধা বঞ্চিত শিশু। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে কারা কারা সুবিধা বঞ্চিত শিশু হিসেবে গণ্য হবে, তাই না? যারা আপনার পিতা নাই, মাতা নাই, যাদের পিতা মাতা উভয়ই নাই, যারা আপনার গৃহহীন শিশু, সুবিধা বঞ্চিত শিশু, বস্তিতে বসবাস করে, তারপরে হইতে পারে আপনার মাদকসেবী শিশু, যারা যৌনপল্লীতে বসবাস করে এরকম শিশু, তারপরে আপনার হিজড়া শিশু, তারপরে হচ্ছে আপনার হরিজন শিশু, হ্যাঁ, যারা এইডসে আক্রান্ত শিশু। অর্থাৎ শিশু আইন অনুসারে কারা কারা সুবিধা বঞ্চিত শিশু হিসেবে গণ্য হবে। মেবি কত দ্বারা, মনে হয় শিশু আইনে 89 দ্বারা হবে প্রশ্নটা হয়তো। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে কিন্তু এসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা অলরেডি হয়েছে এই প্রশ্নটা, যে কারা কারা, অনেকগুলো শিশুর কথা এখানে কি করা আছে, বলা আছে। যারা বিভিন্ন অপরাধের সাথে, যে সমস্ত জায়গায় অপরাধ হয় এই সমস্ত জায়গায় যারা যাতায়াত করে এই সমস্ত শিশু। ঠিক আছে, আচ্ছা। তাহলে আর কি বিবেচনা করতে হবে? শিশুর অভিমত বিবেচনা করতে হবে, অপরাধ সংগঠনের কারণ, দলবদ্ধতার তথ্য, সার্বিক পরিস্থিতি, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন ইত্যাদি। এখন যে কথাগুলো বলছি এই কথাগুলোর বাইরে গিয়েও কিন্তু আপনার ক্যাপাসিটিতে কিছু লিখে ফেলতে পারবেন। পারবেন না? পরীক্ষার প্রশ্ন আসলে বলেন, একবারই পড়ছেন আর পরীক্ষার আগে আর পড়েন নাই, কিন্তু প্রশ্ন আসছে যে শিশু আদালতের ক্ষেত্রে শিশুর বিরুদ্ধে কোনো আদেশ প্রদানের ক্ষেত্রে কি বিষয়গুলো বিবেচনা করবে? শিশুর বয়স, ছেলে না মেয়ে শিশু, শিশুর পরিবারের অবস্থা, তার মানসিক অবস্থা, তার শিক্ষাগত অবস্থা, তাই না? সে কাদের সাথে মেলামেশা করে, কোন শ্রেণীতে অধ্যয়ন করে, হ্যাঁ, তারপর হলো তার সামাজিক অবস্থা, তার সাংস্কৃতিক অবস্থা, তারপর হচ্ছে গিয়ে আপনার শিশুর অভিমত। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কি করতে হবে? আদালতের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আদেশ দিতে হবে। ধারা কত? 30 ধারা। এটা 14 ধারার মতো ওইভাবে মুখস্থ করার দরকার নেই, কিন্তু মানে একটা হালকাভাবে মাথায় রাখবেন, যেটা 30 ধারা আলোচনা। সূচি পড়ার সময় কি পড়বেন? যে 30 ধারায় আদালত আদেশ প্রদানের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হবে, এই বিষয় বিবেচনা করতে হবে। শিশু আর 31 ধারা থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আমরা আগে বলছিলাম আপনাদেরকে একটা, যে শিশুকে যখন আদালতে হাজির করা হয় তখন প্রবেশন কর্মকর্তার দায়িত্ব আছে। দ্বিতীয় দায়িত্বটা কি? একটা অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত করা, তাই না? এই শিশুর বিচার করার ক্ষেত্রে কিন্তু এই অনুসন্ধান প্রতিবেদনটাও কি একটা বিষয়, বিবেচ্য বিষয়, যেটা 30 ধারায় আলোচনা আছে। তো 31 ধারায় এমসিকিউ প্রশ্নটা কি হতে পারে? যে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কে প্রস্তুত করবে? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, আইনজীবী, নাকি প্রবেশন কর্মকর্তা? উত্তর হলো প্রবেশন কর্মকর্তা। এই আদালতে কোনো শিশুকে বিচারের জন্য হাজির করার কত দিনের ভিতরে এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদনটা প্রস্তুত করতে হবে? উত্তর হলো 21 দিনের মধ্যেই প্রবেশন কর্মকর্তা এই সম্পর্কে কি তার এই বিভিন্ন রকম যে উপরের যে বিষয়গুলো আছে এগুলোর উপর ভিত্তি করে একটা কি করবেন, একটা অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবেন, এবং নিকটস্থ বোর্ড ও অধিদপ্তরে কি করবেন, দাখিল করবেন। নিকটস্থ বোর্ড কোনটা? যদি আপনি উপজেলার প্রবেশন কর্মকর্তা হয়ে থাকেন তাহলে উপজেলাতে দিবেন। যদি জেলা পর্যায়ের হয়ে থাকেন তাহলে জেলা শিশু কল্যাণ বোর্ডে। যদি জাতীয় হয়ে থাকে জাতীয় শিশু কল্যাণ বোর্ডে কি করতে হবে, দাখিল করতে হবে। তাহলে মনে রাখবেন এটা, যে আদালতে উপস্থিত করার, হাজির করার অনধিক কত দিনের মধ্যে? 21 দিনের ভিতরে কি করতে হবে? এই অনুসন্ধান প্রতিবেদনটা প্রস্তুত করতে হবে। এমসিকিউ প্রশ্ন আসতে পারে। শিশু আইনের 32 ধারা, এটা এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা। অথবা লিখিত প্রশ্ন আসতে পারে শিশু আইনে শিশুর বিচার সমাপ্তির সময়সীমা সম্পর্কে লিখুন। কিসের? শিশু আইনে একটা হলো বিচার সমাপ্তি সংক্রান্ত ধারা, বিচার সংক্রান্ত আছে, সামনে গিয়ে পাবেন আবার তদন্ত সংক্রান্ত ধারা। ঠিক আছে, দুইটার জন্য আলাদা আলাদা প্রেক্ষাপট। তাহলে শিশুর বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে কত দিনের ভিতরে? ফৌজদারি আইনে যাই থাকুক না কেন, আদালতে হাজির করার তারিখ থেকে 360 দিনের ভিতরে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। 32-এর 1। যদি এই সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা না যায় তাহলে পরবর্তীতে এর সময় আরো 60 দিন কি করা যাবে, বৃদ্ধি করা যাবে। বিচার কার্যক্রম প্রত্যেক কার্য দিবসে বিনা বিরতিতে চলতে থাকবে। ঠিক আছে, এই হলো তিনটা, পর একটা বলতেছি। তাহলে 32-এর 1 কত সময়? 360। এটা এমসিকিউ হয়েছে, হওয়া হবে। 2, এই সময়ের ভিতরে যদি সম্পন্ন করতে না পারে তাহলে পরবর্তী আরো কত দিন? 90 দিন। 3 হলো বিচার কার্যক্রম কিভাবে চলবে?
বিচার কার্যক্রম কি, সরি 60 দিন, 360-এর পরে হলো 300 বাদ দিয়ে দিবেন, 60, সরি, তাই না? তাহলে মাদকদ্রব্য বিচারের সময়সীমা বলেন প্রথমে কত? 90, 180। মাদকদ্রব্য আইনের বিচার সমাপ্তির সময়সীমা ধারা কত এবং কত কত? বিচার সমাপ্তির সময়সীমার ধারা কত মাদকদ্রব্য আইন? 51 ধারা। ধারা কি 51? তাহলে প্রথমে হলো 90 কার্য দিবস, তারপরে হলো 30, তারপরে হলো 15, নাকি? 90, 30, 15, চারে হলো এই সময়ের ভিতরে, এগুলো মিলাই ফেলবেন কিন্তু। দেখবেন এই আইনটা তো মাদকদ্রব্য তো পড়ছিলাম, তাহলে সময়সীমা কতদিন? এই আইনটা তো নারী শিশু আইনও পড়ছিলাম, বিচার সমাপ্তির সময়সীমা। নারী শিশুতে আছে নাকি? বিচার সমাপ্তির সময়সীমা নারী শিশু আইনে আছে কত দ্বারা? এটা মিলাইতে হবে এখন থেকে, নাহলে কিন্তু পরে আর পারবেন না। পরে কিন্তু প্যাস লাগবে গিয়া। 20 দ্বারা। নারী শিশুর কত দ্বারা? 20 দ্বারা। বিচার সমাপ্তি প্রথম কত দিনের ভিতরে করতে হবে? 180 কার্য দিবসের ভিতরে করতে হবে। তবে ধর্ষণের ঘটনার ক্ষেত্রে 90 কার্য দিবসের ভিতরে বিচার কার্যক্রম কি করতে হবে? সম্পন্ন করতে হবে। মিলাইতে কিন্তু আপনার সাই দিবে না, মনে মন চাইবে না যে মিলাই, তাই না? ওই জায়গাগুলোকে দড়ি আপনাকে দুকা দিবে শয়তানে, বুঝছেন? যে দরকার নাই, দরকার নাই, সময় আছে, পরে মিলাবা। কিন্তু না, এটা করা যাবে না। সাথে সাথেই কষ্ট হলেও কি করতে হবে? এগুলো আপনাকে সমাধান করে যেতে হবে। ঠিক আছে? সামনের পড়া পড়তে ভালো লাগে, কিন্তু পিছনের পড়া পড়ে এগুলো দখলে রাখা, ক্যাপচার করতে কিন্তু খুব কষ্ট হয়। এটা একটা বিরক্তিকর জায়গা। এটা সবার জন্য এরকমটা করবে যে সামনের যত পড়া আসক পড়তেছি, কিন্তু পিছনের গুলো পড়তে রিভিশন দিতে ভালো লাগে না। ঠিক আছে? আর এটা সমস্যা হচ্ছে পরীক্ষা দিতে ভালো লাগে না। যদি আপনারা এরকমটা মনে করেন, যদি আপনাদের কাছে এরকমটা মনে হয় যে এই যে পরীক্ষা দেওয়ার যে জায়গাটা, যে আমি সঠিক সময় রেজাল্ট পাচ্ছি না, প্রত্যেকটা কথা আমার প্রোফাইলে দেখতেছে না, এটা যদি আমার উপর অভিযোগ করে আপনি রাগ করে দেখেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু। ঠিক আছে? এটা একমাত্র আপনার, এটা একমাত্র আপনার শক্তি, এই পদোন্নতি, এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করা। আমরা যে প্রশ্নগুলো তৈরি করতেছি, আজকে তো প্রশ্ন দিছি, দেখছেন না? যে প্রশ্নগুলো তৈরি করতেছি, যে প্রশ্নগুলো দিতেছি, আপনি বছর শেষে একবার একটু মিলাবেন। আপনি 2020 সাল থেকে 2025 পর্যন্ত, 2015, 2010 সাল থেকে 2025 সালের প্রশ্ন মিলাবেন। যে আমি এইখানে যে আপনার 40-50টা পরীক্ষা নেব, দেখবেন যে এখানে এমন কোনো প্রশ্ন একটা বাদ আছে কিনা যারা অতীত পরীক্ষা হয়েছে আসে নাই। সবগুলোর সাথে সমন্বয় করে খুঁজে বের করে করে একটা প্রশ্ন আরেকটা পরীক্ষায় হবে না, এরকম সমন্বয় রেখে কোনটা প্রশ্ন হইতে পারে এগুলোর উপর বিবেচনা করে কিন্তু একটা প্রশ্ন তৈরি করতে আমার অনেক সময় নেয়, কিন্তু প্রচুর সময় লাগে একটা প্রশ্ন তৈরি করতে। কারণ দেখি যে এই প্রশ্নটা আমার আগে হয়েছে কিনা, এবং এই প্রশ্নটার গুরুত্বটা কতটুকু, এটা কি হতে পারে কিনা পরীক্ষায়, এগুলো বিবেচনা করে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়। ঠিক আছে? অতএব এই প্রশ্নগুলো আপনি অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এটা যেন, আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, যে আমি 50টা পরীক্ষা নিব, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমি 50টা পরীক্ষা নিব, যদি আল্লাহ তৌফিক দেয়, সুস্থ রাখে, জীবিত রাখে। যদি এরকম স্টুডেন্ট থেকে থাকেন ক্লাসে যে আপনি 50টা পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আপনার রেজাল্ট 100-এর বাইরে যাবে না। সিরিয়াল এসআই থেকে সাব ইন্সপেক্টর বলেন, কনস্টেবল থেকে এসআই বলেন, যদি এরকম আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন যে 50টা পরীক্ষা দিচ্ছেন, এই চ্যালেঞ্জ যদি আপনি আমার সাথে আমাকে দিতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার রেজাল্ট 100-এর বাইরে যাবে না সিরিয়াল। কিন্তু এটা 4 টাকা নিয়ে কথা না, যে 50টা পরীক্ষা আপনি অংশগ্রহণ করবেন, এটা 4 টাকা নিয়ে কথা না। এরকম একটা মেন্টালিটি তৈরি করতে গেলে আপনাকে প্রচুর উদ্যম লাগবে, আপনাকে অনেক ধৈর্যশীল হইতে হবে। ঠিক আছে? আপনার পদোন্নতির স্বপ্ন আপনার ভিতরে, এখন আপনি নিজে চিন্তা করেন। ধরেন আপনাদের বেঁচে পদুন আজকে 17 নম্বর পরীক্ষা দিলাম, তাই না? আপনি দেখেন 17টা পরীক্ষা কয়টা আপনি অংশগ্রহণ করছেন, এইখানে কয়টা মাইনাস হয়েছে আপনার? যদি কেউ বলে যে আমি এই 17টার ভিতরে 17টা পরীক্ষায় অংশগ্রহণ করছি, তাহলে আপনার সামনে সুদিন অপেক্ষা করতেছি ইনশাল্লাহ। ঠিক আছে? যদি বলে যে আমি 17টাই দিছি, মানে আজকেরটা হয়তো সন্ধ্যাবেলায় প্রশ্ন পাইছেন, যদি আপনি মনে বলেন এখনই তো এই 17টার ভিতরেই তো আপনার একটা সময় চলে আসে, তাই না? পরীক্ষার সময়গুলো তো এখন। তাহলে আপনি দেখেন নিজেকে প্রশ্ন করি যে আপনার অবস্থানটা কোথায়। আপনি অনেক বেশি ব্যস্ত হবেন, অনেক বেশি মন চাইবে পরীক্ষা দিতে, অনেক বেশি। এবং পরীক্ষার রুটিনটা দেওয়ার পরে আপনি এত ব্যস্ত হয়ে যাবেন পরীক্ষার জন্য, পড়াশোনার জন্য, কিন্তু ওই ব্যস্ততাটা গিয়ে কিন্তু আপনার ক্যাপচার করতে পারবেন না। আপনার এখন যে গুরুত্বটা আছে, ধরেন আগামী সপ্তাহ পরীক্ষার রুটিন দিল, ঠিক আছে? তখন আপনার যে গুরুত্বটা আসবে যে আমার তো রুটিন দিয়ে দিয়েছে, এখন সামনে পরীক্ষা, এটা আপনার বিশ্বাস হয়েছে। কিন্তু পরীক্ষাতে সামনে আসতেছে, রুটিন ছাড়াও যে পরীক্ষা হবে, এই গুরুত্বটা আপনার ভিতরে কেন এখন আসতেছে না? আমার কথাটা বুঝেন নাই? মনে করে কালকে রুটিন দিল, রুটিন দেওয়ার পরে যে আপনার ভিতরে একটা মানে ইয়ে সৃষ্টি হবে,
পড়াশোনা করার জন্য। দেখবেন নতুন 500 ছাত্র একদিনে জয়েন করবে এসে ক্লাসে। হ্যাঁ। আচ্ছা, বুঝতে বুঝতে পারছেন? তাহলে আপনি এটা মনে করেন না কেন যে আমার পরীক্ষা রুটিন দিয়েছে, আসতেছি। তাহলে আপনি এটা কেন মনে করতেছেন না যে আমার পরীক্ষা রুটিন দিয়ে দিছে, যে আমার পরীক্ষা নির্দিষ্ট সময়ের ভিতরেই হবে? হ্যাঁ। তাহলে মনে করেন যে আজকে পরীক্ষা রুটিন দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? এই মনে করে আজকে থেকে পড়াশোনাটা করেন, যে আমার পরীক্ষা খুবই নিকটে। গত বছর পরীক্ষাটা কখন হয়েছে? আগস্টে। আপনার আগস্টের লাস্টে হয়েছে এমসিকিউ, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হয়েছে লিখিত পরীক্ষা। মনে আছে কোন সময় হয়েছে? সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের ভিতরেই কিন্তু লিখিত পরীক্ষা হয়েছে। এবং আমরা যে পুরাতন ব্যাচটা শুরু করছি, মনে পড়ে সেপ্টেম্বরের 12 তারিখ থেকে আমরা এই বছরের এই 2026 সালের পদোন্নতি পরীক্ষার জন্য আমরা ব্যাচ শুরু করে দিছি অলরেডি। তার মানে সেপ্টেম্বরের 10 তারিখের ভিতরেই পরীক্ষা শেষ হয়ে গেছে। তা আপনি কি আরো পিছিয়ে ধরবেন 2 মাস পরে? পিছাইলে সেটা আপনার ভাগ্য। হ্যাঁ। আর যদি না পিছাই তাহলে তো আপনার ধরতে হবে যে আগস্টের লাস্টে আপনার এমসিকিউ পরীক্ষা। আচ্ছা, 32-এর 1 360, 32-এর 2 কত? 60। তিনে হলো একটানা, হলো বিরতিহীন ভাবে কি করতে হবে? এই বিচার কার্যক্রম চলতে থাকবে। 4 হলো 1 2 উপধারা নির্দিষ্ট সময়ের ভিতরে যদি বিচার কার্যক্রম সম্পন্ন করা না যায় তাহলে কি করবেন? 29-এর 1 2 যদি জামিন না দেয় তাহলে কি করবেন? প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করবেন। আর 32-এর 1 2 যদি বিচার কার্যক্রম সম্পন্ন করতে না পারে, তাহলে শিশুরা যদি আপনার কি ডাকাতি, ধর্ষণ, দস্যুতা, মাদক ব্যবসা বা জঘন্য বা ঘৃণ্য কোনো অপরাধের দায়ে অভিযুক্ত না হয়ে থাকে, তাহলে শিশু আদালত তার অপরাধটা লঘুমাত্রা হিসেবে গ্রহণ করে তাকে অব্যাহতি দিতে পারবে। এবং একই অপরাধের জন্য তাহার বিরুদ্ধে অন্য কোনো বিচার প্রক্রিয়া করা যাবে না। এটা শিশুর আইনগত অধিকারের একটা গুরুত্বপূর্ণ ধারা, শিশু আইনের 32-এর 4। যদি শিশু আইনের আইনগত অধিকার সমূহ কি লিখুন, তাহলে শিশু আইনের এই 32-এর কি করতে হবে? 4টা লিখতে হবে। তাহলে 32-এর 360-এ 2 হলো পরবর্তী আরো 60, 3 হলো বিচার কার্যক্রম কিভাবে চলবে, প্রত্যেক কার্য দিবসে বিনা বিরতিতে চলবে। 2 উপধারার মধ্যে যদি কি করা না যায়, সমাপ্ত করা না যায়, তাহলে খুন, দর্শন, দস্যুতা, ডাকাতি, মাদক সেবী এরকম অপরাধে অভিযুক্ত নয়। তাহলে লঘুমাত্রার অপরাধ দেখে তাকে অপরাধের দায় থেকে কি করবেন? অব্যাহতি দিবেন। এটার জন্য তার বিরুদ্ধে আর বিচার কার্যক্রম করা যাবে না। তবে তার সাথে যদি প্রাপ্তবয়স্ক জড়িত থাকে, তাহলে তাকে কি করতে হবে? তার বিরুদ্ধে কার্যক্রম চলতে থাকবে। তার বিরুদ্ধে কি করতে থাকবে? কার্যক্রম চলতে থাকবে। ধারা কত? 32-এর 4। তাহলে 32টা আপনারা একটু বলেন, 32টা বলেন। শিশু আইনে 33 দ্বারা, 33-এ কি বলতেছে? শিশুর উপর নির্দিষ্ট দণ্ড আরোপ করা যাবে না। এটা এমসিকিউ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউ এবং লিখিত দুই ধরনের পরীক্ষার জন্য কি হবে? গুরুত্বপূর্ণ হবে। তাহলে অন্য আইনে যাই থাকুক না কেন, শিশুকে কি দেওয়া যাবে না? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, নাকি কারাদণ্ড প্রদান করা যাবে না? শিশুকে কোনটা প্রদান করা যাবে না? এটা একাধিকবার হয় এমসিকিউ। মৃত্যুদণ্ড প্রদান করা যাবে না, যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যাবে না, কারাদণ্ড প্রদান করা যাবে না। কথাটা কেমন হয়ে গেল না? যে শিশুকে কিছুই দেওয়া যাবে না, মৃত্যুদণ্ডও না, যাবজ্জীবন কারাদণ্ডও না, কারাদণ্ডও না, তাই কি না? আচ্ছা, তবে আইন কিন্তু এরকম না। আইনের ভিতরে সব জায়গাতেই কি আছে?
ইয়েস কে নো, আবার নো কে কি করা যায়, ইয়েস করা যায়। তবে যদি কোনো শিশু যখন এরকম মারাত্মক ধরনের অপরাধ সংগঠন করতে দেখা যায় যে এই আইনের অধীনে প্রদানযোগ্য কোনো আটকাদেশ আদালতের মতে পর্যাপ্ত নয়, অথবা আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় শিশুটি এত বেশি অবাধ্য বা ভ্রষ্ট যে তাহাকে কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা চলে না, এবং অন্যান্য যে সকল আইনানুগ পন্থায় মামলাটি নিষ্পত্তি করা যাইতে পারে উহার কোনো একটিও তাহার জন্য প্রযোজ্য নয়, তাহলে শিশু আদালত তাকে কারাদণ্ড প্রদান করিয়া কারাগারে প্রেরণ করার জন্য আদেশ প্রদান করবে। তাহলে শিশুকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড কিছুই দেওয়া যাবে না। কিন্তু কেন দেওয়া যাবে? তার অপরাধটা এত বেশি গুরুত্বপূর্ণ, তাকে অন্য কোনো পন্থায় বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে না, তাকে বিকল্প পন্থায় প্রেরণ করা যাবে না, তারপরে এটা অন্যভাবে সুরাহ করা যাবে না, সে অবাধ্য এবং পথভ্রষ্ট, তাহলে তাকে কারাদণ্ড প্রদান করা যাবে। বুঝছেন? তাহলে গুরুতর প্রকৃতির অপরাধের ক্ষেত্রে হলে তাকে কি করা যায়, কারাদণ্ড প্রদান করা যায়। তবে প্রশ্ন হলো, যদি কারাদণ্ড প্রদান করা হয় তাহলে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করতে হবে। তবে আরো শর্ত হলো, কারাদণ্ডের মেয়াদ তাহার অপরাধের জন্য প্রদেয় দণ্ডের সর্বোচ্চ মেয়াদের কি হবে না, অধিক হবে না। যদি কারাদণ্ড দেওয়া, তাহলে যে তা কারাদণ্ডের একটা অপরাধের জন্য নির্দিষ্ট সর্বোচ্চ মেয়াদ আছে না, মেয়াদ আছে কিনা, এটার অধিক পরিমাণ প্রদান করা যাবে না, এই অংশ আপনার না নিলেও চলবে। এরপরে গিয়ে আরো শর্ত আছে, যদি কোনো শিশু আদালত উপযুক্ত মনে করিয়া নির্দেশ দিতে পারেন এইরূপ কারাদণ্ড আটক রাখার পরিবর্তে অভিযুক্ত শিশুকে তার বয়স 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কি করতে হবে, কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে আটক রাখতে হবে। আর যদি এরকম কারাদণ্ড প্রদান করা হইলে তাকে কারাগারে অবস্থানরত অন্যান্য প্রাপ্তবয়স্ক আসামির সাথে মেলামেশা করতে দেওয়া যাবে না। তাহলে বয়স্ক বা প্রাপ্তবয়স্কদের সাথে মেলামেশা দেওয়া যাবে না, এটা কখন, কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে নাকি কারাগারে প্রেরণ করা হইলে? তাহলে কারাগারেও প্রাপ্তবয়স্কদের সাথে মেলামেশা করা যাবে না, আর 26-এ প্রত্যায়িত প্রতিষ্ঠান প্রেরণ করা হলেও বয়স্ক শিশুদের সাথে কি করা যাবে না, রাখা যাবে না। তো 33 ধারার মূল আলোচনাটা কি? শিশুকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড প্রদান করা যাবে না। তবে যদি অত্যাধিক গুরুতর প্রকৃতির অপরাধ হয়, পথভ্রষ্ট হয়, অন্য কোনোভাবে সুরাহা না করা যায়, তাহলে কারাদণ্ডের আদেশ প্রদান করে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেওয়া যাইতে পারে। তবে তার বয়স 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত। কত বছর? তবে এই মর্মে যদি আদালত উপযুক্ত মনে করেন, তাহলে তাকে কারাদণ্ডে আটক রাখার পরিবর্তে তার 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোথায় দিবে, কারাগারে না দিয়া প্রত্যায়িত প্রতিষ্ঠানে দিয়ে দিবে। ধারা কত? 33 মনে রাখেন। তবে দুইয়ে বলতেছে, কারাগারে যদি দেওয়া হয় তাহলে বয়স্কদের সাথে তাকে কি করা যাবে না, মেলামেশা করতে দেওয়া যাবে না। তো শিশু আইনে 33 ধারার বুলেট পয়েন্ট কোনটা? শিশুকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড প্রদান করা যাবে না। তবে কোনো গৃহীত অপরাধ বা আটকাদের যথেষ্ট নয় এবং সে পথভ্রষ্ট অথবা অন্য কোনোভাবে সমাধান করা যাবে না, তাহলে কারাদণ্ড দেওয়া যাইতে পারে। তাহলে শিশুকে কেন কারাদণ্ড দেওয়া যেতে পারে, তাহলে এই কথাগুলো আপনি কি কি করতে হবে, লিখতে হবে। কারাদণ্ড দিয়ে কোথায় প্রেরণের নির্দেশ দিবে? কারাগারে। তবে কারাগারে না দিয়ে প্রত্যায়িত প্রতিষ্ঠানে দেওয়ার নির্দেশ দিতে পারে কোন ক্ষেত্রে? 18 বছর বয়স পূর্ণ না হলে। আর কারাগারে প্রেরণ করা হলে কার সাথে রাখা যাবে না, বয়স্কদের সাথে একত্রে মেলামেশা করতে দেওয়া যাবে না। শিশু আইনে 34 ধারা, এটা অনেক বড় ধারা। শিশু আইনে 34-এর একদম আপনার 8 পর্যন্ত আছে। শিশু আইনে 34-এর 1 থেকে কত পর্যন্ত আছে, 8 পর্যন্ত আছে, অনেক লম্বা ধারা। ঠিক আছে? তবে এই 34-এর 1 থেকে 8 পর্যন্ত যে আলোচনা আছে, যদি এটা আপনার গভীরতা বুঝতে চান তাহলে এই 34 ধারার একটা ক্লাস করাইতে হয়। কিন্তু আসলে স্বাভাবিকভাবে এত প্রশ্ন এই জায়গা থেকে হয় না, এখন পর্যন্ত কোনো প্রশ্ন হয় না। একটু প্রাথমিক একটু ধারণা নেন শিশু আইনে 34 ধারাটা। আর আপনারা বলবেন যে বলেন গুরুত্ব না, আবার পড়ান। ঠিক আছে, পড়াই ভাই, আসলে এই জন্য এই দায় নিয়ে, এই দায় থেকে পড়াই যে কোনো কারণে একটা ধারণা পড়ার কারণে এখান থেকে একটা প্রশ্ন চলে আসলো, তখন আমাদের কি হবে? তবে 34 ধারা থেকে আমরা মোটামুটি এতটুকু জায়গায় হইতে পারি যে এখান থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন হওয়ার তেমন একটা সম্ভাবনা থাকে না, কিন্তু এমসিকিউ প্রশ্ন হওয়ার মতো জায়গা এখানে আছে। শিশু আইনে 34 ধারার প্রধান আলোচনা, কোনো শিশুর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে কোনো অপরাধে দোষী প্রমাণিত হইলে, শিশু যদি মৃত্যুদণ্ড, মানে শিশুর এমন অপরাধ যেটার জন্য মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে, এমন কোনো অপরাধে দোষী প্রমাণিত হইলে শিশু আদালত তাকে সর্বোচ্চ সর্বনিম্ন 10 বছর এবং সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 3 বছর মেয়াদের আটক আদেশ প্রদান করিয়া শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার প্রদান করতে পারবে। তাহলে শিশুর শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড দেওয়া যাবে শিশুকে। তাহলে শিশুর যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের পরিমাণ দোষী হয়, তাহলে তার সর্বোচ্চ দেওয়া যাবে
10 বছর, সর্বনিম্ন 3 বছর। তাহলে একটা প্রশ্ন আসবে যে কোনো শিশুর অপরাধের অভিযোগের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে দেখা যায় তার মৃত্যুদণ্ড প্রদান করা যায়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি কত হতে পারে? কত বছর হবে? যদি মৃত্যুদণ্ড তো কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে সর্বোচ্চ দিলে 10 বছর পর্যন্ত শাস্তি দেওয়া যাবে। ঠিক আছে, এটা পরের অংশে গিয়ে কি বলতেছে দেখেন। আর যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে হবে না, এরকম কোনো অপরাধ দুষ্প্রমাণিত হইলে তাকে 3 বছর মেয়াদের জন্য শাস্তি প্রদান করে আটক আদেশের নির্দেশ প্রদান করতে পারবে। তাহলে আরেকটা এমসিকিউ, শিশুর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হবে না, তাহলে সেই ক্ষেত্রে তাকে শাস্তি প্রদান করার জন্য কতদিন সময়, কত বছর শাস্তি দেওয়া যেতে পারে? কত বছরের জন্য আটক আদেশ প্রেরণ করা যেতে পারে? কত বছর? অনধিক 3 বছর। অনধিক কত বছর? 3 বছর। এরপর আসেন শিশু আইনের, এখানে আরো, এদিকে শুনতে পাচ্ছি ভাই? সাহাব ভাই, এদিকে শোনা যাচ্ছে? সাহাব ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। শিশু আইনের 2, শিশু আইনের 34 দ্বারা আপনারা বাদ দেন, এটা দরকার নেই। আমি এটা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো হইতে পারে এগুলো দেবো, এটা দরকার হবে না, প্রশ্ন আসবে না। ঠিক আছে, আমি গ্যারেন্টি নিলাম। ঠিক আছে, আর যদি সংক্ষিপ্ত কিছু বলা লাগে বলে দিব পরে। শিশু আইনের 34 দ্বারা দরকার নাই, এটা এত বড় দ্বারা পড়তে গেলে দেখবেন আগের গুলো পেস লেগে দেবে, লাস্টে দেখবে সমস্যা হবে। শিশু আইনের 35 দ্বারাও, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আদালতের কার্যক্রম, নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা এবং মুক্তি প্রদান। ঠিক আছে, অর্থাৎ শিশু আইনের 35 দ্বারা এবং শিশু আইনের 34 দ্বারা এগুলো বাদ। 34 35 বাদ। শিশু আইনের 36 দ্বারা একটু নেন। শিশু আইনের 36 দ্বারা আলোচনার বিষয়বস্তু হলো আদেশ প্রদানের ক্ষেত্রে পরিভাষা ব্যবহার। এটা এমসিকিউ প্রশ্নের জন্য, লিখিত প্রশ্ন আসা জীবনও সম্ভব না। মানে এখানে কয়েকটা শব্দ ব্যবহার না করে ভিন্ন শব্দ কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে আদেশ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি? 30 দ্বারা। আদেশ প্রদানের ক্ষেত্রে ভাষা, এ আইনের 36 দ্বারা। কিরকম? এ আইনের 36 দ্বারা বলতেছে যে দণ্ডবিধিতে যাই কিছু থাকুক না কেন, শিশু আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে এইরূপ যে ভাষা পরিভাষা ব্যবহার করা হয়েছে, সেরূপ ভাষা ব্যবহার ব্যতীত কোনো শিশু সম্পর্কে দণ্ডবিধিতে ব্যবহৃত অপরাধী, দণ্ডিত, দণ্ডাদেশ শব্দগুলো ব্যবহার করা যাবে না। তাহলে দণ্ডবিদ্যা আইনে অপরাধী বলা আছে কিনা? অপরাধী সংজ্ঞাও আছে। অপরাধ, দণ্ডিত, দণ্ডাদেশ শব্দগুলো ব্যবহার করে, তাহলে শিশুর ক্ষেত্রে কি বলা যাবে না? অপরাধী, দণ্ডিত, দণ্ডাদেশ। তাহলে কি বলবেন? এই 3টা শব্দের পরিবর্তে 3টা শব্দ বসাবেন। অপরাধী, দণ্ডিত, দণ্ডাদেশ। মনে রাখতে হবে কিন্তু যে অপরাধীর নাম কি, দণ্ডিতের পরিবর্তে কি, দণ্ডাদেশের পরিবর্তে কি। তাহলে অপরাধের যে জায়গা, এখানে কি ব্যবহার করবেন? অপরাধী, দণ্ডিত, দণ্ডাদেশ শব্দ সমূহের পরিবর্তে অপরাধীর জায়গায় হবে দোষী সাব্যস্ত ব্যক্তি। অপরাধীর জায়গায় কি হবে? দোষী সাব্যস্ত ব্যক্তি। দণ্ডিত হলো দোষী সাব্যস্তকরণ, আর দণ্ডাদেশের ক্ষেত্রে হলো দোষী সাব্যস্তকরণের আদেশ। তাহলে অপরাধীর জায়গায় হলো দোষী সাব্যস্ত ব্যক্তি, দণ্ডাদেশের জায়গায় হলো, দণ্ডিত জায়গায় হলো দোষী সাব্যস্তকরণ, আর দণ্ডাদেশের ক্ষেত্রে হলো দোষী সাব্যস্তকরণের আদেশ। বলেন, অপরাধীর জায়গায় হলো দোষী, অপরাধীর জায়গায় হলো দোষী সাব্যস্ত, দণ্ডিতর জায়গায় হলো দোষী সাব্যস্তকরণ, দণ্ডাদেশের ক্ষেত্রে হলো দোষী সাব্যস্তকরণের আদেশ। তাহলে সবগুলোর ক্ষেত্রে দোষী আছে, কিন্তু কি আছে? দোষী সাব্যস্ত, দোষী সাব্যস্তকরণ, দোষী সাব্যস্তকরণের আদেশ। তাহলে অপরাধী, দণ্ডিত, দণ্ডাদেশ, দোষী সাব্যস্ত, দোষী সাব্যস্তকরণ, দোষী সাব্যস্তকরণের আদেশ, এই শব্দগুলো কি করতে হবে? ব্যবহার করতে হবে। ইতিমধ্যে এমসিকিউ প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে কি হয়েছে? হয়েছে। এই আইনের কত দ্বারা? 36 দ্বারা। 37 দ্বারা হলো বিরোধ মীমাংসা। কত থেকে শুরু হয়েছিল? 20 থেকে। 20 থেকে, যে 20 থেকে এই পর্যন্ত একটু টান দিয়ে আসি, পরে সামনে দিকে যাই। 20 তো কত ক্লাসে হয়েছে? 21 আমরা বয়স নির্ধারণ করার জন্য আদালত একটা কি করতে পারেন? শুনানি এবং তদন্তের আদেশ প্রদান করতে পারেন। 22 হলো শিশুর বিচার কার্যক্রমের ক্ষেত্রে শিশুর উপস্থিত থাকা নিশ্চিত করতে হবে। যদি শিশু উপস্থিত থাকাটা তার জন্য পরিপন্থী হয়ে থাকে, তার সর্বোত্তম স্বার্থের কথা চিন্তা করে
তার পিতামাতা অভিভাবককে উপস্থিত থাকা নিশ্চিত করতে হবে। আর যদি শিশু অভিভাবক উপস্থিত থাকেন, তাহলে এই সম্পর্কে কার্যক্রম সম্পর্কে শিশুকে কি করতে হবে, জানাইতে হবে নাকি? 22-এর 3। 4-এ হলো তার এখানে শিশুর কার্যক্রমের ক্ষেত্রে প্রবেশন কর্মকর্তা বা আইনজীবী যারা আছে তারা সঠিকভাবে শিশুকে সাহায্য করবে। 5 হলো প্রবেশন কর্মকর্তা যদি কোনো ধরনের গাফিলতি করে তাহলে সমাজসেবা কর্মকর্তাকে রিপোর্ট দিতে হবে। পুলিশ কর্মকর্তার অবহেলা যদি থাকে, গাফিলতি থাকে, তাহলে পুলিশ সুপারিনটেন্ডেন্টকে রিপোর্ট দিতে হবে। 23 হলো কারা কারা বিচার কার্যক্রমে উপস্থিত থাকতে পারবে। সংশ্লিষ্ট শিশু পিতামাতা, শিশু আদালতের কর্মকর্তা কর্মচারী, প্রবেশন কর্মকর্তা, আইনজীবী, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, শিশু আদালতের উপস্থিত থাকার অনুমতিপ্রাপ্ত ব্যক্তি। 24 হলো পিতামাতা অভিভাবককে উপস্থিত থাকার নির্দেশ দিতে পারবেন। 25 হলো 23 ধারায় যে সমস্ত ব্যক্তি আছে শুধু শিশু ছাড়া অন্যদেরকে বের হওয়ার নির্দেশ দিতে পারবেন। 26 হলো শিশুকে সর্বশেষ পন্থা হিসেবে নিরাপদ হেফাজতে প্রেরণ করতে হবে, যেটা স্বল্পতম সময়ের জন্য। যদি নিরাপদ হেফাজতে বা প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়, তাহলে অল্প বয়স্ক শিশুকে অধিক বয়স্ক শিশুর চাইতে কি করতে হবে, আলাদা রাখতে হবে। 27 ধারা হলো, এটা 26 বললাম নাকি? 26 বললাম। 27-এ কি পড়ছি? আমি ভুলে গেলাম। ও দুভাষী, হ্যাঁ, ও সহজ সরল ভাষায় তার জবানবন্দি গ্রহণ করতে হবে। এই জন্য তাকে একজন সহযোগী নিযুক্ত করতে হবে যেন সে ভাষাগুলো বুঝতে পারে। 28 ধারা হলো তার পরিচয় বিভিন্ন মিডিয়াতে, কোনো ইলেকট্রনিক মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা যাবে না, আদালত অনুমতি দিলে প্রকাশ করা যাইতে পারে। 29 ধারা হলো যদি তার বিচার বিকল্প পন্থায় প্রেরণ করা না যায়, তাহলে আদালত কি করতে পারে, তাকে জামিনযোগ্য হোক জামিনের অযোগ্য হোক তাকে জামিনে মুক্তি প্রদান করতে পারবে, জামানত সহ অথবা জামানত কি ব্যতীত, জামানত সহ অথবা জামানত ব্যতীত। এরপরে আসেন 2-এ হলো শিশুর নিজের মুচলেকা অথবা তার পরিবার বা বর্ধিত পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে জামানত সহ বা জামানত ব্যতীত তাকে জামিন দেওয়া যাবে। 3-এ হলো জামিন না দেওয়া গেলে কারণ লিপিবদ্ধ করতে হবে, প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণের আদেশ দিতে হবে। 30 ধারা হলো শিশুর ক্ষেত্রে আদেশ প্রদানের ক্ষেত্রে পরিভাষা কি কি ব্যবহার করতে হবে। তাহলে শিশুর বয়স, শিশুর লিঙ্গ, তাই না? তারপরে হলো আপনার শিশুর মানসিক অবস্থা, শিশুর শারীরিক অবস্থা, শিশুর আপনার সামাজিক অবস্থা হতে পারে, তার শিক্ষাগত যোগ্যতা কোন শ্রেণীতে অধ্যয়ন করে, তারপরে হলো তার সাংস্কৃতিক অবস্থা, কাদের সাথে মেলামেশা করে, তারপরে হচ্ছে আপনার এই সামাজিক পটভূমি, শিশুর অভিমত, সামাজিক অনুসন্ধান, এগুলোর উপর ভিত্তি করে মতামত গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত দিতে হবে। 31 হলো আদালতে হাজির করার 21 দিনের মধ্যেই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত করে বোর্ডের নিকট দাখিল করতে হবে। 32 ধারা হলো বিচার সমাপ্তি শুরু হওয়ার 360 দিনের ভিতরে সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে না পারলে পরবর্তীতে 60 দিনের ভিতরে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। 3-এ হলো একটানা টানা কার্য দিবসীতে বিনা বিরতিতে চলবে। 4-এ হলো যদি 1-2-এ বিচার সমাপ্ত করা না যায়, তাহলে তার অপরাধটা যদি ধর্ষণ, যদি অপরাধটা দস্যুতা, ডাকাতি, মাদকসেবী এরকম না হয়ে থাকে, লঘুমাত্রার অপরাধ হিসেবে তাকে অব্যাহতি দিতে হবে এবং এর জন্য বেতন করে বিচার করা যাবে না। তবে প্রাপ্তবয়স্ক থাকলে বিচার কার্যক্রম চালায় যাওয়া যাবে। 33, শিশুকে কোনো অবস্থায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড প্রদান করা যাবে না। তবে অপরাধ যদি জঘন্য প্রকৃতির হয়ে থাকে, যদি সে কোনো ধরনের আপনার পথভ্রষ্ট প্রকৃতির হয়ে থাকে, অন্য কোনোভাবে নিষ্পত্তি করা না যায়, তাহলে কারাদণ্ডের আদেশ প্রদান করা যেতে পারে নাকি? তবে 18 বছরের বয়সের নিচে হলে কারাগারে প্রেরণা করে প্রত্যায়িত প্রতিষ্ঠানের আদেশ প্রদান করা হবে। আর যদি কারাগারে দিতে হয়, তাহলে বয়স্কদের সাথে মেলামেশা করতে দেওয়া যাবে না। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে, এই ক্ষেত্রে 10 বছরের বেশি দেওয়া যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড হবে না, এরকম শাস্তির ক্ষেত্রে 3 বছরের বেশি দণ্ড প্রদান করা যাবে না। হ্যাঁ, এরপরে 35, নির্দিষ্ট বিরতিতে শিশুর এই কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা করতে হবে। যদি তার আচরণ সন্তোষজনক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মুক্তি দেওয়া যাবে। ওইটা তো পড়াই নাই। শিশু আইনের আপনার 35 ধারা। 36 ধারা হলো কি বলা যাবে না, অপরাধী, দণ্ডিত, দণ্ডাদেশ বলা যাবে না। দোষী সাব্যস্ত, দোষী সাব্যস্তকরণ, দোষী সাব্যস্তকরণের আদেশ কি করতে হবে, বলতে হবে। ধারা কত শিশু আইনের? 36 ধারা। তার কাছে এই পর্যন্ত শিশু আইনের। কালকে আমরা 37 থেকে শিশু আইনের 52 পর্যন্ত এই অংশগুলো দেখে আসবো ভালো করে। এখানে কিন্তু প্রশ্ন আসার মতো খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। 37 থেকে শিশু আইনের 52 পর্যন্ত। এর পরবর্তী যদি সম্ভব হয় এক ক্লাসে শেষ হবে, আর 2টা ক্লাস লাগবে শিশু আইনে শেষ করতে। ঠিক আছে? যাদের দণ্ডবিধিতে আঘাত নিয়ে সমস্যা আছে তারা ক্লাসে জয়েন করেন, যারা আঘাত নিয়ে এখন অসুবিধা আছে।